তাদের ভুল ধরছে, তাদের কাছে এই সাংবাদিকরা খারাপ হয়ে যাচ্ছে, সেজন্যই আজকের দিনে তাদের উপরে অত্যাচার নেমে। আজকে দুপুরে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং দেখতে পাচ্ছেন ইনজুরি, রক্তও বার হয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনদেরকে বলবো, দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশ দিয়ে মারধর করেছে, আমার হাতে এখনো দাগ আছে। আমি ভাঙড়কে উন্নয়নের স্বার্থে, ভাঙড়কে শান্তির স্বার্থে এতগুলো থানা বাড়ানো হলো, কিন্তু তারপরেও সেই ভাঙড় আর শান্তিতে নেই। এমনকি সেই সাংবাদিককে বলা হচ্ছে যে ওই খবর করা ছেড়ে দে, টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। টাকা পয়সা গাড়ি ঘোড়া কি লাগবে, টাকা পয়সা নিয়ে তুই ব্যবসা করে খা, আইএসএফ বাংলা এই চ্যানেলটা চালাস না। এদের কাছে টাকা, অর্থ, ধন দৌলত কোনো কিছুই পরোয়া করে না এরা। এদেরকে কেস হচ্ছে, জেল হচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, হাজার হাজার ছেলেদের উপরে মিথ্যা মামলা চলছে, কিন্তু এক শ্রেণীর পুলিশ তাদের মদত দিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। আগামী দিন এই পুলিশগুলোরও ট্রেডমার্ক করে, চিহ্নিতকরণ করে আগামী দিন এদের নামেও আইনের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা করা উচিত। রাজ্যে যেখানে সংবিধানে লেখা আছে যে সাংবাদিক চতুর্থ স্তম্ভ, সেই সাংবাদিকের ওপরে আক্রমণ হচ্ছে। আগামীকালকেই ভাঙড়ে আইএসএফ বাংলার রশিদকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কী বলবেন? এটা অত্যন্ত লজ্জার এবং ঘৃণার। পশ্চিমবাংলায় নয়, তামাম ভারতবর্ষ জুড়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া যে সংবিধান, সেই সংবিধানে যারা সাংবাদিকতা করেন তাদেরকে বলা হচ্ছে যে সংবিধানের চতুর্থ স্তম্ভ, ভারতীয় যে নীতি, যে আইন, সেই আইনের চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে। কিন্তু এই চতুর্থ স্তম্ভ বলার পরেও এই ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলায় তৃণমূলদের উপরে যেভাবে, তৃণমূলরা যেভাবে মানুষের ভুল তুলে ধরছে, আর যাদের ভুল ধরছে তাদের কাছে এই সাংবাদিকরা খারাপ হয়ে যাচ্ছে, সেজন্যই আজকের দিনে তাদের উপরে অত্যাচার নেমে আসছে। তাহলে কি বলবেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারাই খবর করবে তাদের উপরে আক্রমণ হবে? এটা তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারবে। ন্যায় সত্যর পথে সংবিধানকে মান্যতা দিয়ে সারা পশ্চিমবাংলায় হাজার হাজার সাংবাদিকতার কাজ করেন, সাংবাদিক আছেন। প্রতিটা সাংবাদিক বন্ধুদের বলবো যে আপনারা আইনের দ্বারস্থ হন, পুলিশের দ্বারস্থ হন, প্রশাসনের দ্বারস্থ হন, যাতে আগামী আপনাদের উপরে এই ধরনের মানুষগুলো যাতে আগামী দিন আর কোনো রকম কোনো খারাপ কাজ এবং কোনো সমস্যায় না ফেলতে পারে, তার জন্য আইনি ব্যবস্থা আপনারা নিন। ভাঙড়ে 7টা থানা এখন আপাতত আছে, 9টা থানা হওয়ার কথা। তারপরেও কলকাতা পুলিশ আসার পরেও একের পর এক সাংবাদিকদের এইভাবে আক্রমণ হচ্ছে। তাহলে কি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশের ব্যর্থতা? পুলিশের ব্যর্থতা তো আছেই, কেন সারা রাজ্যে, শুধু ভাঙড় বলে নয়। যে ভাঙড়কে উন্নয়নের স্বার্থে, ভাঙড়কে শান্তির স্বার্থে এতগুলো থানা বাড়ানো হলো, কিন্তু তারপরেও সেই ভাঙড় আর শান্তিতে নেই। সেই ভাঙড়ের মানুষের উপরে নির্মম অত্যাচার, স্টিম রুলার চলছে, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি ভাঙড়টাকে সুন্দর করে সাজাতে চাইছেন, কিন্তু তৃণমূলের কিছু কুখ্যাত সন্ত্রাসবাদ সেখানে আছে। সেই কুখ্যাত সন্ত্রাসবাদীরাই তারা এই ধরনের কার্যকলাপগুলো করছেন, এবং এক শ্রেণীর পুলিশ তাদের মদত দিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। আগামী দিন এই পুলিশগুলোরও ট্রেডমার্ক করে, চিহ্নিতকরণ করে আগামী দিন এদের নামেও আইনের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা করা উচিত, এটা আমার মনে হয়। এমনকি সেই সাংবাদিককে বলা হচ্ছে যে ওই খবর করা ছেড়ে দে, টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এদের কাজই তো এটাই। আইএসএফ এর প্রতিটা কর্মী, সমর্থক, নেতা, লিডার এদেরকে অর্থ দিয়ে কিনতে চায়, টাকা দিয়ে কিনতে চায়। এই নীতিকে এরা নিয়েছে, কিন্তু আইএসএফ যে নীতিতে চলছে, এদের কাছে টাকা, অর্থ, ধন দৌলত কোনো কিছুই পরোয়া করে না এরা। এদেরকে কেস হচ্ছে, জেল হচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, হাজার হাজার ছেলেদের উপরে মিথ্যা মামলা চলছে, কিন্তু তারপরেও আইএসএফ এর কোনো কর্মী, কোনো সমর্থক তারা এক পা এদিক ওদিক হচ্ছে না। তারা জানে আমাদের প্রাণপ্রিয় ভাইজান, তার কথা মতো আমরা চলবো,
সংবিধান মোতাবেক চলবো, শান্তি রক্ষার স্বার্থে আমরা চলবো। আমরা যে রাজনীতিটা করছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আর দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করতে গেলেই যারা চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, যারা দেশকে লুটতে চায়, দেশের জনগণকে লুটতে চায়, তারা আলটিমেটলি হিংসুক মনোভাব নিয়ে তারা চলা শুরু করবে। ভাঙড়ের টিএমসি নেতা খয়রুল ইসলামের ভাই সম্প্রতি আইএসএফ এ জয়েন করেছিল, 24 ঘন্টা কাটতে না কাটতেই টিএমসিতে আবার ফিরে গেলেন, কি বলবেন? আমার কাছে যেটা খবর, মাটির ব্যবসা করতেন, অতএব তার এই মাটির ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। প্লাস সেই সাথে সাথে আরো বিভিন্ন রকম হুমকিমূলক দিয়ে তাকে, সে টিকে থাকতে পারেনি, সে চলে গেছে। তবে আপনাকে আমি বলি, যার মন একবার আইএসএফ এ এসছে, ঠিক সময় সে আইএসএফ এর হয়েই কাজ করে দেবে। ভবিষ্যতে তাহলে আইএসএফ এ আবার আসতে পারে এমনটাই আশা করছেন? সে আসবে না আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মেন যে কাজ, সেই কাজটা আইএসএফ এর হয়ে করে দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। নওশাদ সিদ্দিকীর মতন ভাঙড়ে শওকত মোল্লা জনসংযোগ করছে, এক জায়গায় বিক্ষোভের মুখে পড়ে। সেখানকার মহিলাদের অভিযোগ যে রাস্তা খারাপের জন্য আমাদের এখানকার আর কি মেয়েদের বিয়ে হচ্ছে না। সেখানে শওকত মোল্লা বলে যে হবে কিভাবে, যেখানে সরকার চলছে তৃণমূল কংগ্রেসের, সেখানে আপনাদের এখানকার বিধায়ক আইএসএফ কিভাবে কাজ হবে? শওকত মোল্লার পার্টিকুলার নাম যখন ধরে আপনি বলছেন, এর বিষয়ে কথা না বলাই ভালো, কেন ও তো একজন ক্রিমিনাল, আর ক্রিমিনালদের যেটা অ্যাক্টিভিটিস হয় সেটাই হবে। ভারতবর্ষের আইনে যেটা আছে যে এই দেশের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে হবেন, এই দেশের প্রধানমন্ত্রী যে হবেন, তাদের প্রত্যেকের সাংবিধানিক পদ। অতএব একজন মুখ্যমন্ত্রী হবে, সে বলবে আমি তৃণমূলের; একজন প্রধানমন্ত্রী হবে, সে বলবে আমি বিজেপির; একজন প্রধান হবে, সে বলবে আমি তৃণমূলের। এগুলো বলা চলে না, কারণ এটা ক্লিয়ার। এই জায়গাটা পাবলিক ডোমেন, পাবলিকের জায়গা, পাবলিক এখানে যাবে। সে তৃণমূল যাবে, আইএসএফ যাবে, সিপিএম যাবে, কংগ্রেস যাবে, প্রত্যেকের জন্য মেম্বার, প্রত্যেকের জন্য প্রধান, প্রত্যেকের জন্য এমএলএ, প্রত্যেকের জন্য এমপি। এটা নওশাদ সিদ্দিকী দেখিয়েছেন, এটা ছাড়া কিছু আইএসএফ এর নেতা লিডার তারাই দেখাচ্ছেন। এর বাইরে কারুর দেখানোর হিম্মত নেই, কারুর ক্ষমতা নেই। পশ্চিমবাংলায় একাধিক কলেজে যারা টিএমসি ইউনিয়ন করে, সেই ছেলেপিলেদের কাজ দেওয়া হচ্ছে, তাদেরকে পদে দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তো বরাবর চলছে। যারা তৃণমূল করে তারাও দেখেন, এর পিছনেও হয়তো কিছু টাকা পয়সার খেলা আছে। কেন আমরা যেটা লক্ষ্য করে দেখেছি, কিছু তৃণমূলের সাপোর্টার তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপর এদেরকে চাকরি দিয়েছিল। কিন্তু আবার এই তৃণমূলের এই ধরনের কালচার চলছে। এখানে তো এসএসসি নেই, এমএসসি নেই, পিএসসি নেই, কোনো কর্মসংস্থান নেই, শিল্প নেই, কিন্তু মমতা ব্যানার্জির যিনি ভাইপো, তিনি দিনের পর দিন কোটিপতি হচ্ছেন। যারা রাজনীতি করছেন, তৃণমূল রাজনীতিটা দলটা যারা করছেন, তারা কোটিপতি হচ্ছেন, তাদের জমি জায়গা হচ্ছে, তাদের বিল্ডিং হচ্ছে, তাদের বালাখানা হচ্ছে, কিন্তু তার ভাইপোদের হচ্ছে। কিন্তু আদার্স পাবলিকের কোনো কাজ নেই, কোনো জায়গা নেই।